হ্যালো, আসসালামু আলাইকুম। কথা এবং লেখা সব বোঝা যায় কিনা একটু সবাই কনফার্ম করবেন, হ্যাঁ? কথা এবং লেখা সব বোঝা যায় কিনা একটু সবাই কনফার্ম করবেন, হ্যাঁ? হঠাৎ করে লাইভে চলে আসলাম যে কিছু কোশ্চেন সলভ করার ব্যাপারে ওয়ান বাই ওয়ান। যে কোনো পরীক্ষা বিসিএস এ তো আসে ইংলিশ লিটারেচার, বিসিএস এর বাইরেও আপনার দেখা যায় কি যে লিটারেচারের ব্যাপারে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি আছে এটা কিভাবে করব, এখানে আমার মোটামুটি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেখা যাচ্ছে, যা 28টা পেজ আছে, রাইট? ঠিক আছে, এগুলো হচ্ছে বই বের করার জন্য আসলে এই প্রশ্নগুলি গুছিয়েছি, বাট এখন ওয়ান বাই ওয়ান আপনাদের কিছু কিছু শেয়ার করব। প্রতিদিন পুরো রোজার মাস চিন্তা করেছি লিটারেচারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা এইভাবে শেয়ার করব, যাতে রাতে বা দিনের বেলা যখন খারাপ লাগে শুয়ে শুয়ে খালি কোশ্চেনগুলি, মানে আমি কোশ্চেন করব, মানে কোশ্চেনগুলি বলবো, অ্যান্সারগুলির সাথে বলবো, এগুলো আপনারা যাতে শুয়ে শুয়ে শুনে শুনেও যাতে কিছুটা আয়ত্ত করতে পারেন, বুঝতে পারছেন? যাদের রিভিশন নেই তারা যাতে রিভিশন দিতে পারেন, হ্যাঁ, এই আর কি। এখন আমি জানতে চাচ্ছি যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমরা সবাই শুনতে পারছি কিনা। আর লাইভ ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন, হ্যাঁ, যাতে মোটামুটি সবাই এটা দেখতে পায়, সবাই শুনতে পায়, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। সবাই একটু কমেন্টস করবেন যে একদম কথা এবং এখানে হাবিবুল্লাহ ভাইকে দেখা যাচ্ছে, হ্যাঁ, সিলেটবাসী, যে কথা এবং লেখা সবকিছু এগুলো ক্লিয়ার কিনা, স্ক্রিন শেয়ারটা যে করেছি এটা সবাই দেখতে পাচ্ছি কিনা ঠিক মতো, হ্যাঁ, একটু আমরা একটু দেখার চেষ্টা করি। একটু কমেন্টস করে জানাবেন সবাই, হ্যাঁ। জি স্যার, ইউনিক বয়, ওকে ভাই, কেমন আছেন? হ্যাঁ, মিরপুর বাসে। তাহলে যেহেতু বোর্ড এবং কথা ক্লিয়ার, 12:30 বাজে, রোজার মাসে সবাই ঘুমিয়ে পড়ছে, আমি শেয়ার করে রাখছি একসাথে। তো এখানে অনেকগুলি কোশ্চেন আছে, 28টা পেজে এবারে যে আপনি 40টা করে ধরলে অনেক কোশ্চেন আছে, হ্যাঁ, বাট এই কোশ্চেনগুলো আসলে 1000 কোশ্চেন সলভ না করে গেলে পরীক্ষার হলে যাওয়াটা একদম বিপজ্জনক, ঠিক আছে? আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান এগুলি সবকিছু কমপ্লিট করে দিচ্ছি, হ্যাঁ। একটু আমরা দেখি, একটু শুনি, শুনে শুনে যাতে সব আমরা বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, ইংলিশ লিটারেচার রাতুল স্টাডি কেয়ার আমার নিজের জন্য তৈরি করা, স্টুডেন্টদের দিব বই আকারে, এই জন্য এইভাবে করে লিখেছি। দেখেন, এখানে যেটা আছে, দ্য অনলি মিডিয়াম অফ লিটারেচার ইজ, প্রথম যে কোশ্চেনটা, যে ইংলিশ মিডিয়ামের ইংলিশ লিটারেচার বা যে কোনো লিটারেচারের একটা মাধ্যম থাকে, সেই মাধ্যমটা কি? যে তার ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন লিটারেচারে কি করা হয়, এই যে আনসার এখানে দেখা যাচ্ছে, রাইট? ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন, অনেকের অনেক উপকার হবে। অনেকে জানেনই না যে কোশ্চেনগুলি কিভাবে আসে, আর পেঁচানো কোশ্চেন আসলে কিভাবে আমরা অ্যান্সার করব, ঠিক আছে? অনেকেই জানেন না, একটু আস্তে আস্তে আমরা দেখি তাহলে। তাহলে এখানে কি বলা আছে, সবাই সবার সাথে শেয়ার করে দেন, কমেন্টসে আপনার মেনশন করে দেন, এবং হচ্ছে আপনার এটাকে কি বলে, যার যার আইডি থেকে শেয়ার করে দেন, হ্যাঁ। তাহলে এখানে দেখেন, ইংলিশ লিটারেচার যে মিডিয়ামটা আছে, মিডিয়াম কি মাধ্যম, এখানে আছে অপশন, দেখেন ল্যাঙ্গুয়েজ,
পেইন্টিং, স্কাল্পটর, আর্কিটেকচার। হ্যাঁ, অনেকে স্কাল্পটরের জায়গায় এখানে ঝামেলা করে, ঠিক আছে, এগুলি করা যাবে না। এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ, মাথায় রাখবেন। তাহলে ইংলিশ, ইংলিশ লিটারেচার কি, যে কোনো লিটারেচারের মিডিয়াম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, নাম্বার 1। নাম্বার 2 দেখেন, ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটার পাশে আপনারা মার্ক করে রাখতে পারেন, ফাটাফাটি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য সেলিয়েন্ট ফিচার অফ অল লিটারেচার? এই সেলিয়েন্ট যে শব্দটা আছে, সেলিয়েন্ট মানে হচ্ছে প্রধান বা মূল। সেলিয়েন্ট মানে কি, প্রধান বা মূল। এই ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে যে কোনো লিটারেচারের প্রধান বৈশিষ্ট্যটা কি? দেখেন, আর্টিস্টিক কোয়ালিটি, সেন্সুয়াস কোয়ালিটি, তারপর হচ্ছে জয়াস কোয়ালিটি, রিফ্লেকটিভ কোয়ালিটি। তাহলে এখানে আমরা একটু খেয়াল করব, দেখেন যে প্রত্যেকটা লিটারেচারে একটা তার শৈল্পিক একটা গুণ থাকে, বুঝতে পারছেন? এই এক শৈল্পিক গুণের ভিতরে যে সেন্সুয়াস বলেন, রিফ্লেকটিভ বলেন, জয়াস বলেন, সব কোয়ালিটি এটার ভিতরে হচ্ছে অন্তর্ভুক্ত। তাহলে এখানে আমরা কি করব, প্রত্যেকটা যে কোনো লিটারেচারের একটা বড় যে বৈশিষ্ট্য আছে, প্রধান যে বৈশিষ্ট্য, সেটা কি আর্টিস্টিক কোয়ালিটি, বুঝতে পারছে? আর্টিস্টিক কোয়ালিটি। নাম্বার 3, হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? আমরা জানি ইংলিশ লিটারেচার যে পুরাতন যে বা যেখান থেকে স্টার্ট পিরিয়ডটা, সেটাকে আমরা বলি ওল্ড ইংলিশ পিরিয়ড। সেই ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেক নাম হচ্ছে, দেখেন অপশন বিতে, অ্যাংলো সেকশন পিরিয়ড। তাহলে এখানে অ্যাংলো সেকশন, আমি ক্লাসেও বলেছিলাম, জুটস এই একটা উপজাতি ছিল, তারা এসে কি করে 450 থেকে 1066, কত থেকে কত, 450 থেকে, হ্যাঁ, 450 থেকে 1066 পর্যন্ত আপনার হচ্ছে এই ওল্ডেস্ট পিরিয়ডটার আপনার ডিউরেশন থাকে, 450 থেকে কত, 1066, ঠিক আছে। এরপরে দেখেন এখানে এ নাম্বার বলছে অ্যাংলো নরম্যান পিরিয়ড। এই নরম্যান পিরিয়ডটা আসে ওল্ড ইংলিশ পিরিয়ড পরের যে পিরিয়ডটা আছে, মিডিল ইংলিশ পিরিয়ড, সেখান থেকে। তাহলে মিডিল ইংলিশ পিরিয়ডকে আমরা জানি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাংলো নরম্যান পিরিয়ড, একটা হচ্ছে এইজ অফ চসার, এই যে এখানে লেখা চসার, এইজ অফ চসার, আরেকটা হচ্ছে ব্যারন এজ বা কি ডার্ক এজ। তাহলে এখানে যেহেতু আমাকে বলছে যে ওল্ডেস্ট পিরিয়ড, তো ওল্ডেস্ট পিরিয়ড বলতে আমরা এখানে বুঝি অ্যাংলো সেকশন পিরিয়ড। অপশনে দেখেন একটা অ্যাংলো নরম্যান বলা আর একটা কি অ্যাংলো সেকশন বলা। তাহলে এখানে একটা খেয়াল করবেন, অ্যাংলো দেখলেই আবার টিক মার্ক দিয়েন না, নরম্যান আছে না সেকশন আছে, এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। নাম্বার 3, দ্য পিরিয়ড ফ্রম এডি 1066 টু 1500, হ্যাঁ, মানে 1066 থেকে 1500 পর্যন্ত যে সময়টুকু আছে, সেই সময়টুকু আসলে কোন পিরিয়ড বলা হয়? ঠিক আছে, 1066 থেকে 1500 পর্যন্ত এই সময়টুকুকে কোন পিরিয়ড বলা হয়? তো এইটা কি বলা হয় কি, আমরা জানি মিডল ইংলিশ পিরিয়ড। প্রথমটা দেখেন দা ওল্ড ইংলিশ পিরিয়ড, এটা সময়কাল কত? ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কাল হচ্ছে 450 থেকে 1066। ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়কাল হচ্ছে 1832 থেকে 1901। আর অ্যাংলো সেকশন হচ্ছে 450 থেকে 1066। আর মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে কত, 1066 থেকে 1500। তাহলে আমাকে যেহেতু 1066 থেকে 1500 বলছে, তার মানে কি ওল্ড ইংলিশের পরের ধাপটা, সেই ওল্ড ইংলিশের পরের ধাপ কোনটা, আমার মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে অ্যান্সার, দ্য অ্যান্সার উড বি দ্য মিডল ইংলিশ পিরিয়ড, ওকে। তারপরে দেখেন নাম্বার 5, রেনেসান্স মিন্স, রেনেসান্স শব্দের অর্থ কি? এই যে রেনেসান্স যে শব্দটা আছে, এটা হচ্ছে বিশেষ পরীক্ষা বানানটা আসে। ক্লাসে আমি সবসময় একটু আলাদাভাবে পড়াই, যে রিনা ইজ সান্স, মানে এটাকে আপনি ট্রাই সিলেবলে ভাগ করবেন, ভাগ করে দেখবেন একটা অ্যান্সার পাবেন এখানে, ঠিক আছে। রিনা ইজ সান্স, ঠিক আছে, ভাগ পাবেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার রেনেসান্স পিরিয়ড। তাহলে রেনেসান্স শব্দের অর্থ কি? আমরা জানি রেনেসান্স শব্দের অর্থ হচ্ছে পুনর্জন্ম। রেনেসান্স শব্দের অর্থ কি? পুনর্জন্ম, ঠিক আছে। এই পুনর্জন্ম থেকে এখানে লেখা হচ্ছে কি রিবার্থ অফ লার্নিং। এই রেনেসান্স শব্দের অর্থ হচ্ছে পুনর্জন্ম, মানে রিবার্থ। রেনেসান্স শব্দের অর্থ হচ্ছে রিঅ্যাওয়েকেনিং। রেনেসান্স শব্দের অর্থ হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। রেনেসান্স শব্দের অর্থ কি? রিজেনারেশন, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলছে যে নতুন করে কোনো কিছু শুরু হচ্ছে আমাদের রেনেসান্স, এটাকে বলছে রিবার্থ অফ লার্নিং। এটাকে কি বলা হয়? রিবার্থ অফ লার্নিং, ঠিক আছে। অনেক রাতে শুরু করছে, অনেকে ঘুমিয়ে পড়ছেন, আপনারা ঘুম থেকে উঠে যেতে আপনাদের সুন্দর একটা ক্লাস দেখতে পান। আশা করি ক্লাসগুলো আপনাদের অনেক কাজে দিবে, বুঝতে পারছেন। খালি কান দিয়ে খালি শুনবেন, খাতা কলম নেওয়ার দরকার নেই। সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলি দেখবেন। আর যারা দেখতেছেন, আশা করি যে আপনারা একটু শেয়ার করে দিবেন সবাই, হ্যাঁ, এটা শেয়ার করে দিয়েন সবাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, সময় ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু শেয়ার করে দিয়েন, সবাই অ্যালার্ট হোক। তারপরে দেখেন, তাহলে রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে কি রিবার্থ অফ লার্নিং বা রিভাইভাল অফ লার্নিং। এখানে রিবার্থ শব্দ থাকতে পারে, অথবা রিবার্থের জায়গায় কি রিভাইভাল শব্দটাও থাকতে পারে। গেল। তারপরে দেখেন নাম্বার 6, দ্য বিগিনিং অফ দ্য রেনেসান্স মে বি ট্রেসড টু দ্য সিটি অফ।
তাহলে এই যে বিগিনিং অফ রেনেসান্স মানে কি, রেনেসান্সের শুরুটা আসলে কোন শহরে হয়? এই যে সিটি অফ, ঠিক আছে, একটা হচ্ছে ভেনিস, একটা হচ্ছে কি লন্ডন, একটা প্যারিস, একটা ফ্লোরেন্স। তাহলে ইতালির ফ্লোরেন্সে 1453 সালে হয়। কত সালে? 1453 সালে ইতালির ফ্লোরেন্স শহরে। ঠিক আছে, ইতালির ফ্লোরেন্স শহরে। ওকে, তারপর দেখেন হুইচ পিরিয়ড ইজ নন এজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে যে 46তম বিসিএস এর কোশ্চেন কিন্তু এটা এসেছিল, দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার আসলে কোনটাকে বলা হয়? এলিজাবেথান পিরিয়ড বা এলিজাবেথান এজ। ঠিক আছে, এই এলিজাবেথান এজ শুরু হয় 1558 সালে এবং শেষ হচ্ছে 1603 সালে। এই এলিজাবেথান পিরিয়ডেই পৃথিবীর যত একদম নামি দামি ঝানুক যে প্লেয়ারগুলি জন্মগ্রহণ করে, এরা কারা? আমাদের হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে, ফ্রান্সিস বেকন থেকে শুরু করে, তারপরে এডমন্ড স্পেন্সার থেকে শুরু করে, তারপরে এখানে আপনারা আরো কে কে আসবে, ক্রিস্টোফার মার্লো আসবে, থমাস কিট আসবে, থমাস নেশে আসবে, জন লিলি আসবে, ঠিক আছে, জর্জ পেলে আসবে, রবার্ট গ্রিন আসবে, সব নামি দামি প্লেয়ারদের জন্ম কোথায়? আবার স্যার ফিলিপ সিডনিও আছে এই এলিজাবেথান পিরিয়ড। এখানেই সাহিত্য রচনার একদম উন্মুক্ত ভাবে লেখালেখি শুরু করে, যেখানে কোনো বাধা ধরার নিয়ম তেমন একটা ছিল না। এই কারণেই এই পিরিয়ডটাকে বলা হয় কি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা কোনটা? আমাদের এলিজাবেথান পিরিয়ড। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা আমার সেটা 7 নম্বর, এটাই 46তম বিসিএস এ চলে আসছে। বুঝতে পারছেন? তারপর দেখেন এলিজাবেথান ট্র্যাজেডি সেন্টার্ড অন, এটা কিসের উপরে ডিপেন্ড করে? মানে এলিজাবেথান ট্র্যাজেডি বা এলিজাবেথান পিরিয়ডের মেইন বৈশিষ্ট্যটা কি? এখানে সেন্টার বলতে বৈশিষ্ট্য বোঝাচ্ছে। মেইন বৈশিষ্ট্যটা কি? এটা মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে রিভেঞ্জ। এখানে মেইন বৈশিষ্ট্যটা কি? রিভেঞ্জ। ঠিক আছে, মেইন বৈশিষ্ট্যটা কি এখানে? রিভেঞ্জ। ঠিক আছে, তাহলে দেখেন রেনেসান্স পিরিয়ডের যদি আসে, রেনেসান্স পিরিয়ডের বৈশিষ্ট্য হচ্ছে আপনার কোনটা? রেনেসান্স পিরিয়ডের বৈশিষ্ট্য হচ্ছে হিউম্যানিজম। এই রেনেসার যে 4টা ভাগ, সেই 4টা ভাগে প্রথম ভাগটাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড, দ্বিতীয় ভাগটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড, তৃতীয় ভাগটাকে বলা হয় ক্যারোলাইন পিরিয়ড, আর চতুর্থ ভাগটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। তাহলে এখানেই কথাটা বলছে যে এলিজাবেথান ট্র্যাজেডি সেন্টার, যে রেনেসান্স যুগের বৈশিষ্ট্য হচ্ছে হিউম্যানিজম, মানবতাবাদ, আর এলিজাবেথান এখানে সবচেয়ে বেশি রিভেঞ্জ ট্র্যাজেডি প্লেগুলি লেখা হয়, তাই এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কি? রিভেঞ্জ। এখানে লাভ, নেচার, ওয়ার আসবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথান পিরিয়ড। তাহলে এলিজাবেথান পিরিয়ডে আসলে কোন রাইটার এখানে থাকে? মাত্রই বললাম যে এখানে সব ঝানু ঝানু প্লেয়ার গুলি এখানে জন্মগ্রহণ করে। এখানে উইলিয়াম শেক্সপিয়ার আসে, মানে যাকে আমি সবসময় বড় ভাই হিসেবে ডাকি। এইখানে আসে হচ্ছে আপনার কি ক্রিস্টোফার মার্লো, থমাস কিট, থমাস নেশে, তারপর হচ্ছে আপনাকে কি বলা হয়, কি বলা হয়, এডমন্ড স্পেন্সার, সবাই এখানে এই পিরিয়ডে জন্মগ্রহণ করে। স্যার ফিলিপ সিডনি, ফ্রান্সিস বেকন। ঠিক আছে, তাহলে ওইখান থেকে যে কটা নাম বললাম এই নামের মধ্যে একটা আছে ক্রিস্টোফার মার্লো। আর এই ক্রিস্টোফার মার্লোর জন্ম হচ্ছে 1564 সালে এবং উনি মারা যান 1593 সালে। সেই ক্ষেত্রে আমাদের শেক্সপিয়ারের জন্ম কিন্তু আপনারা জানেন 1564 সালে, এবং উনি শেক্সপিয়ার মারা যান হচ্ছে কত সালে? 1616 সালে। তাহলে আমাদের বড়বের মৃত্যু 1616 সালে, আর ক্রিস্টোফার মার্লোর মৃত্যু হচ্ছে 1593 সালে, বাট জন্ম দুজনেরই একই সালে, 1564 1564। তাহলে এখানে হচ্ছে এলিজাবেথ পিরিয়ডের রাইটার ক্রিস্টোফার মার্লো। এই 9 নম্বরটা খুব মার্ক করে রাখবেন, ফাটাফাটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাটাফাটি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন হুইচ পিরিয়ড অফ ব্রিটিশ লিটারেচার ডা শেক্সপিয়ার বিলংস টু। তাহলে আমাদের বড় ভাই কোন পিরিয়ডের আসলে বিলং করে? উনি হচ্ছে একটু আগে বললাম এলিজাবেথান পিরিয়ড। একটা কোশ্চেন কিভাবে ঘুরে ফিরে আসতে পারে দেখেন। ঠিক আছে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বড় ভাইয়ের কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে শেক্সপিয়ার, এই শেক্সপিয়ার বানানটা একটু খেয়াল করবেন, লাস্টে কিন্তু এ আর ই আছে, এটা খেয়াল করে, অনেক সময় ইটা খেয়াল থাকে না বানান। এটাও বিসিএস এ আসছিল। হ্যাঁ, শেক্সপিয়ার লিভড ডিউরিং দ্য রিইন অফ, কার সময় ওনার জন্ম হয়? কি? রানী প্রথম এলিজাবেথের সময়। রানী প্রথম এলিজাবেথ, এর জন্য লেখা এলিজাবেথ দা ফার্স্ট। ঠিক আছে, রানী প্রথম এলিজাবেথ। ওকে, ঠিক আছে, রানী প্রথম এলিজাবেথ, খেয়াল থাকবে। আচ্ছা, এরপরে কি আছে খেয়াল করেন। এরপরে দেখেন রানী প্রথম এলিজাবেথের পর এখানে কি বলা আছে দেখেন, জ্যাকোবিয়ান পিরিয়ড। এই যে দেখেন আরেকটা ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা পিরিয়ডের কথা বলছে, জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু। এখানে দেখেন 4টা অপশন, এটা হচ্ছে 38তম বিসিএস এর কোশ্চেন ছিল।
এটা ছিল 38তম বিসিএস এর কোশ্চেন, যে জ্যাকোবিয়ান পিরিয়ডের সময়কাল কত। দেখেন 1558 থেকে 1603, এই জ্যাকোবিয়ান পিরিয়ডের আসলে নামটা আসছে রেনেসান্স পিরিয়ড থেকে। রেনেসান্স পিরিয়ডকে যে 4 ভাগে ভাগ করা হয়, তার প্রথম ভাগটা হচ্ছে কি আমাদের এলিজাবেথান পিরিয়ড, যেটা সময়কাল হচ্ছে এই যে 1558 থেকে 1603, এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের সময়কাল। তারপর হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের পর হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড আবার এই 1603 থেকে শুরু হয় এবং 1625-এ শেষ হয়। এই যে সি নাম্বার দেখেন 1603 থেকে 1625, এটা কোন পিরিয়ড? জ্যাকোবিয়ান পিরিয়ডের সময়কাল। আবার 1625 থেকে 1649 এটা হচ্ছে ক্যারোলাইন পিরিয়ডের সময়কাল। আর 1649 থেকে 1660 পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ডের সময়কাল। বুঝতে পারছে? তারপরে দেখেন এখানে জনাথন সুইফট বিলংস টু, তাহলে জনাথন সুইফট কোন জায়গার, মানে তার মেইন হচ্ছে জন্ম কোন জায়গার মানুষ তিনি, উনি হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, একটা হচ্ছে অগাস্টান পিরিয়ড, আর এটা হচ্ছে কি এইজ অফ সেন্সিবিলিটি। এই নিউ ক্লাসিক্যাল 3 ভাগের যে দুই নাম্বার যে ভাগটা আছে অগাস্টান পিরিয়ড, সেই অগাস্টান পিরিয়ডেই জন্ম হচ্ছে জনাথন সুইফটে। বুঝতে পারছেন? তাহলে অগাস্টান পিরিয়ড কার ভিতরে আসছে? নিউ ক্লাসিক্যাল ভিতরে। এর জন্য ওভারঅল জনাথন সুইফট কোন পিরিয়ডের মানুষ? নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মানুষ। ফাটাফাটি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এখন দেখেন 14 নাম্বার, রিস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। ঠিক আছে, রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। এই যে রেস্টোরেশন পিরিয়ড কোন পিরিয়ড থেকে বের হয়? একটু আগে আমরা পড়েছি কোনটা? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রাইট? তা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে এখান থেকে কি হয়, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে হচ্ছে আমাদের কি এই রেস্টোরেশন পিরিয়ডটা বের হয়, যেটাকে 3 ভাগে ভাগ করে। একটু আগে বলেছে রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড, এইজ অফ সেন্সিবিলিটি। আর ওই অগাস্টান পিরিয়ডের ভিতরে মানুষ হচ্ছে আমাদের জনাথন সুইফট, ওভারঅল নিউ ক্লাসিক্যালের লোক। তাহলে রেস্টোরেশন পিরিয়ডের সময়কাল কত? 1660। এটা শুরু হয় 1660 সালে এবং শেষ হয় 1700 সালে রেস্টোরেশন। ঠিক আছে, এটা সময়কাল শেষ কত? 1700। ওকে, এটা শেষ হয়ে হচ্ছে কত? 1700 সালে। এরপরে আছে আপনার কি 1700 থেকে 1745, এই 1700 থেকে 1745 হচ্ছে অগাস্টান পিরিয়ড। 1745 থেকে 1798 পর্যন্ত চলে গেছে হচ্ছে আপনার কি দা এজ অফ সেন্সিবিলিটি। মারলো 30 বছরে মারা যান। ইয়েস, 30 বছরে মারা যান, 30 না 29 বছরে মেহনাজ চৌধুরী। হ্যাঁ, 29 বছরে মারা যান। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে দেখেন এডমন্ড বার্গ, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিসিএস এর কোশ্চেন। এডমন্ড বার্গ কোন যুগের মানুষ? 18 সেঞ্চুরির লোক এডমন্ড বার্গ। ঠিক আছে, অগাস্টানের লোক। হ্যাঁ, এডমন্ড বার্গ 18 সেঞ্চুরির লোক। ঠিক আছে, তারপর দেখেন হু ইজ ডক্টর, এটা ঠাডায় মুখস্থ রাখবেন। 18 সেঞ্চুরি এই এডমন্ড বার্গ আছে না, উনি কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা অনুপ্রাণিত হন। ঠিক আছে, হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রিভলিউশন। তারপর দেখেন হু ইজ ডক্টর জনসন আর হু ইজ স্যামুয়েল জনসন। এই স্যামুয়েল জনসনেরই ফুল নেম হচ্ছে ডক্টর জনসন। উনার হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত একটা কারণে, সেই কারণটা হচ্ছে উনি প্রথম ডিকশনারি প্রতিষ্ঠিত করে 1755 সালে। কত সালে? 1755 সালে। 1755 সালে উনি প্রথম কি করেন? ডিকশনারি প্রতিষ্ঠা করেন। বুঝতে পারছেন? এরপর থেকেই ধরেন উনি হচ্ছে সবার পৃথিবীর একটা আমূল পরিবর্তন করে নিয়ে আসে, তাই ওটাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি। কি বলা হয়? ফাদার অফ ইংলিশ ডিকশনারি কাকে? স্যামুয়েল জনসন। 1755 সালে। হ্যাঁ, এটা 46তম বিসিএস এর কোশ্চেন। ফাদার অফ ইংলিশ ডিকশনারি কাকে বলে? স্যামুয়েল জনসন। উনি ছিলেন হচ্ছে দেখেন 18 সেঞ্চুরি, যেহেতু 1755 সালে উনি হচ্ছে ডিকশনারি প্রতিষ্ঠা করেন, উনি হচ্ছে 18 সেঞ্চুরির একজন পয়েট ছিলেন। সেই সাথে একজন কি ছিলেন? ক্রিটিক ছিলেন। পয়েটের সাথে সাথে কি একজন ক্রিটিক ছিলেন উনি। বুঝতে পারছে? পয়েটের সাথে সাথে কি একজন ক্রিটিক ছিলেন। ওকে, হুম, আচ্ছা। তারপরে এখানে দেখেন 16 পর আমরা এই পাশে চলে যাই। 17 নম্বর দেখেন উইলিয়াম ওয়ারসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রিভলিউশন। তাহলে দেখেন একটু আগে দেখেন এখানে আমরা বলেছি হচ্ছে এডমন্ড বার্কের কথা। এই যে এডমন্ড বার্ক মাত্র বলছে হি ওয়াজ অলসো ইন্সপায়ার্ড বাই কি ফ্রেঞ্চ রিভলিউশন, উনি হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা কি হন? ইন্সপায়ার্ড হন। এরকম আরেকটা কোশ্চেন হচ্ছে আরেকজন কে ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা ইন্সপায়ার্ড হন? এই উইলিয়াম ওয়ারসওয়ার্থ। উইলিয়াম ওয়ারসওয়ার্থকে বলা হয় কি ফাদার অফ ইংলিশ রোমান্টিক পিরিয়ড। ইংলিশ রোমান্টিক পিরিয়ডের গুরু উইলিয়াম ওয়ারসওয়ার্থ।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একজন বেস্ট ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে আপনার এস.টি. কলেরিজ, যাকে আমরা ফুল নেম বলি স্যামুয়েল টেইলর কলেরিজ। উনিও কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা কি ছিলেন, ইন্সপায়ার্ড ছিলেন। তারপর দেখেন এই যে 1798, ঠিক আছে, আর হচ্ছে 83 ইন্ডিকেটস, তাহলে এই 1798 থেকে 1830 বা 1832 এটা কি ইন্ডিকেট করে, রোমান্টিক পিরিয়ড। এটার অ্যান্সার কি হবে, ইটস অ্যান্সার উড বি কি, রোমান্টিক এইজ। ঠিক আছে, তাহলে রোমান্টিক পিরিয়ড একটু আগে আমি বললাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক পিরিয়ডে গুরু বলা হয়। এই রোমান্টিক পিরিয়ড শুরু হয় 1798 সালে এবং শেষ হয় কত সালে, 1798 পর শেষ হয় কত সালে, 1832 সালে। তাহলে এখানে 1832 নয়, ওই সময় কোশ্চেন এসেছিল 1830, যেহেতু কাছাকাছি সময়, তাহলে এই উত্তরটা হবে কি, রোমান্টিক এইজ। আচ্ছা, তারপরে এখানে দেখেন যে হুইচ ইজ নন এজ দ্য রোমান্টিক পিরিয়ড, দুইবার টাইপিং এ চলে আসছে, অফ ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে অ্যান্সার কি, 1798 থেকে 1832। ওই সময় 1832 ছিল না, যেহেতু 32 এর কাছাকাছি ছিল, তাই আমরা বলছি রোমান্টিক পিরিয়ড। আর এখন আমরা কি দিচ্ছি, 98 থেকে 32 এক্সাক্ট যে সময়টা দিয়েছে। ঠাডায়া মুখস্থ রাখবেন এই রোমান্টিক পিরিয়ড, ঠিক আছে। তারপর দেখেন রোমান্টিক এজ বিগেন উইথ দ্য পাবলিকেশন অফ, তাহলে এই রোমান্টিক পিরিয়ডটা আসলে কিসের থ্রুতে শুরু হয়, এই লিরিক্যাল ব্যালাড। কিসের থ্রুতে শুরু হয়, লিরিক্যাল ব্যালাড। এই লিরিক্যাল ব্যালাড হচ্ছে একটা কাব্যগ্রন্থ। এখানে এই লিরিক্যাল ব্যালাডের টোটাল হচ্ছে আপনার কত, 100, এই টোটাল হচ্ছে 23টা কবিতা আছে। 23টা কবিতার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা ফাদার অফ রোমান্টিক পিরিয়ড, উনি লিখেছেন 19টা, এবং ওনারই ফ্রেন্ড এস.টি. কলেরিজ উনি লিখেছেন 4টায়, 19 আর 4 23। ঠিক আছে, এই লিরিক্যাল বেলা 1798 সালে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে রোমান্টিক পিরিয়ড কি শুরু হয়। তারপরে এখানে দেখেন দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগেন উইথ দ্য পাবলিকেশন অফ, এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। তাহলে এই লিরিক্যাল ব্যালাড দুইজনের কম্বিনেশন নিয়েই এটা কিন্তু প্রতিষ্ঠা লাভ করে। দুইজনের কম্বিনেশন কে কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেরিজ, বুঝতে পারছে। তারপর দেখেন দ্য ইয়ার 1798 ইজ ফেমাস ফর, এই যে 1798 সাল, দেখেন কতটা গুরুত্বপূর্ণ, একই কোশ্চেন বারবার এটা আপনি পর্যায়ক্রমে চলে আসতেছে, যাতে মাথা থেকে না ধরে। ঠিক আছে, এগুলি রেগুলার আপনার পরীক্ষা কমন পাবেনি। তাই 1798 সাল এটা কোনটা, পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাড। তার মানে লিরিক্যাল ব্যালাড প্রতিষ্ঠাটার জন্যই হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছে সবাই, বুঝতে পারছে কতটুকু ইম্পর্টেন্ট হলে এটা বারবার এভাবে চলে আসে, হ্যাঁ। ওকে, তারপর আবারও দেখেন কোশ্চেনটা ঘুরে ফিরে আসছে, কিভাবে আসছে দেখেন, যে লিরিক্যাল ব্যালাডস ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার, এই যে কত সালে, 1798। তার মানে এই যে 1798, এটা মনের মধ্যে ঢুকায় রাখবেন। ঠিক আছে, রান্না বান্না করেন, বাজারে যান, অফিস আদালত করেন, যেটাই করেন, 1798, 1798, 1798। ঠিক আছে, ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে 1798। তারপর দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোলাবোরেটেড উইথ, এই যে বললাম না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই যে লিরিক্যাল বেলের দুইজন মিলে লেখেন, একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধুকে এস.টি. কলেরিজ। এই প্রশ্নটা এখানে বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোলাবোরেটেড উইথ কে, এই যে কলেরিজ, টু পাবলিশ দ্য লিরিক্যাল ব্যালাডস। ঠিক আছে, এরপরে দেখো রোমান্টিসিজম ইজ মেইনলি কানেক্টেড উইথ, তাহলে রোমান্টিসিজম আসলে মূলত কিসের সাথে কানেক্টেড, লাভ এন্ড বিউটি। ঠিক আছে, কারণ প্রকৃতির প্রতি তাদের একটা ভালোবাসা এবং প্রকৃতির প্রতি যে সৌন্দর্য, এটা নিয়ে লেখা হয় রোমান্টিক পিরিয়ডের সবকিছু। সবকিছু মানে সব মিলে 98 সালে এটা লেখার মাধ্যমে লিটারেচার মোডটাকে আরো ঘুরাইয়া দেয়। ঠিক আছে, তারপর এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক পিরিয়ডের এখানে একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি মানে কি, এই যুগে এই যে রোমান্টিক পিরিয়ডে সর্বপ্রথম আই এর ব্যবহার শুরু হয়। কিসের ব্যবহার শুরু হয়, আই। আই বুঝছেন, প্রোনাউন আই, আই মানে কি আমি। এর আগে সব ছিল অবজেক্টিভিটি, এই প্রথম সাবজেক্টিভিটি শুরু হয় রোমান্টিক পিরিয়ডে। ক্লিয়ার। তারপর দেখেন রোমান্টিক পোয়েটস আর সো কল্ড বিকজ দে আর কানেক্টেড মোর উইথ হার্ট দ্যান দ্য হেড। তারা এই রোমান্টিক পোয়েট, আমি সবসময় লিখে দিই যে রোমান্টিক কবিরা তারা আসলে কেন বিখ্যাত, তাদের লেখাগুলি তাদের মাথার চাইতে তাদের কি, তারা যা করতো সব অন্তর দিয়ে করতো। ঠিক আছে, এই যে ফাটাফাটি কোশ্চেন, এটা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন কুমিল্লা ইউনিভার্সিটির। ঠিক আছে, দে আর কানেক্টেড মোর উইথ হার্ট দ্যান উইথ হেড। তারপরে এখানে দেখে জন কিটস ইজ এ অথবা অ্যান ড্যাশ পয়েট, তাহলে জন কিটস হচ্ছে আমরা জানি কি রোমান্টিক পয়েট। এই জন কিটস কি বলা হয় কি, পয়েট অফ বিউটি। জন কিটস কে কি বলা হয়, পয়েট অফ
বিউটি, ঠিক আছে। মেনা এস টি কলেজ 4টা লিখছে আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা কবিতা। ইয়েস, ঠিক আছে। একটু সবাই শেয়ার করে দেন, মেহনাজ, সোমা, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন যারা যারা আছেন, কারণ অনেকে ঘুমায় গেছে রোজার জন্য, 11টা 11:30 দিকেই ঘুমায় পড়ে। ইচ্ছা করে ঠান্ডা মাথায় আমি এটা করতেছি যাতে সময়টা বেশি নিয়ে করতে পারি, এই আর কি। তারপরে এখানে দেখেন আস্তে আস্তে এখানে সব কোশ্চেনগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসগুলো এখানেও থাকবে, এই ক্লাসগুলো আবার ইউটিউবেও থাকবে, যাতে ক্লাসের কোনো হ্যাম্পার না ঘটে। বুঝতে পারছেন, দুই পাশ থেকে আপনারা দেখতে পারেন আর কি। অনেকে আছে ফেসবুক পরীক্ষার আগে ফেসবুক আপনারা ডিঅ্যাক্টিভেট করে দেন, ইউটিউবটা থেকে থাকে তখন ইউটিউব থেকেও ক্লাসগুলি করতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছে। আর এই জিনিসটা কি আপনারা লেখালেখির কোনো কিছু না, শুয়ে শুয়ে গেলে এই যে আমার কথাগুলি খালি শুনবেন, যখন রেগুলার দেখবেন এই যে এখানে এরকম প্রায় তো 12-15টা ভিডিও বানাবো, আর 12-15টা ভিডিও যদি চুপচাপ দেখেন এখানে আপনার 15টা মার্কস চলে আসতেছে, শুনলে তো লস নাই, তাই না? আচ্ছা, তারপরে এখানে কি বলছে দেখেন, যে জন কিটসকে বললাম যে পয়েন্ট অফ বিউটি ওনাকে বলা হয়। তারপরে দেখেন দ্য পয়েন্ট অফ রোমান্টিক এইজ, তাহলে কে হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কবি? জর্জ অরওয়েল, জন মিল্টন, ডিএইচ লরেন্স, জন কিটস। তাহলে কি আসতেছে? জন কিটস, ঠিক আছে, মাত্র ওনাকে নিয়ে পড়লাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে দেখা যায় যে জর্জ অরওয়েল উনি মডার্ন যুগের রাইটার, জন মিল্টন উনি হচ্ছে কমনওয়েলথ পিরিয়ডের রাইটার, ডিএইচ লরেন্স, হ্যাঁ, ডিএইচ লরেন্স উনি হচ্ছে আপনার এটাকে উনি হচ্ছে আপনার মডার্ন যুগের রাইটার। হ্যাঁ, তারপরে এখানে কি বলছে, পিবি শেলি, পিবি শেলি একজন কে রোমান্টিক পয়েট। তার রোমান্টিক পয়েট আমরা এখানে চারজনের নাম অনায়াসে জানতে পারলাম, একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একটা হচ্ছে এসটি কলেরিজ, একটা হচ্ছে জন কিটস, আর একটা হচ্ছে কি, পিবি শেলি, ঠিক আছে, পিবি শেলি। আচ্ছা, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং পিবি শেলি আর টু কি, তারা এই যে আবার একই কোশ্চেন বারবার দিয়েছে, রোমান্টিক পিরিয়ড, তারা রোমান্টিক পিরিয়ডের কবি, ঠিক আছে। এরপরে কে আসতেছে, হু ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য রোমান্টিক পয়েট, রোমান্টিক পয়েটের মধ্যে এখানে কে ইয়াংগেস্ট কে, মানে রোমান্টিক যুগের মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট, বয়সে কম, ছোট, এরকম রাইটার কে? এরকম কে রাইটার ভাই? এটা হচ্ছে আমাদের এই জন কিটস, এটা কি আমাদের এই জন কিটস, ওকে। তারপরে এখানে কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড, আবার বলছে রোমান্টিক পিরিয়ড এখানে কে আছে, এই যে আবার এখানে দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, কে আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বুঝতে পারছো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, ওকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওকে। তারপরে এখানে কি বলছে দেখেন, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট ইন ইংলিশ লিটারেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা ভোলা যাবে না, একটু আগে বলছি ওনাকে বলা হয় কে, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ কে, রোমান্টিক পিরিয়ড, সরি, ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় চসারকে, ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় শেক্সপিয়ারকে, ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার বলা হয় কাকে? জে.বি. শো, জর্জ বার্নার্ড শো। আচ্ছা, রোমান্টিক যুগের একজন রাইটার আছে, উনি রোমান্টিক যুগে জন্মগ্রহণ করেও রোমান্টিকতার বিরোধিতা করতেন, বুঝতে পারছেন, রোমান্টিক যুগে জন্মগ্রহণ করে কি করতেন, রোমান্টিকতার বিরোধিতা করতেন। হু ইজ দ্য অ্যান্টি রোমান্টিক নোবেলিস্ট বিলঙ্গিং টু রোমান্টিক এজ, এটা কে? জেইন অস্টিন, কে? জেইন অস্টিন, বুঝতে পারছেন, জেইন অস্টিন। হ্যাঁ, এই জেইন অস্টিন উনি হচ্ছে আপনার 1775 সালে জন্মগ্রহণ করে 1817 সালে মারা যান। উনি ছিলেন একমাত্র রোমান্টিক যুগের একজন মহিলা কবি যিনি হচ্ছে রোমান্টিক যুগে জন্মগ্রহণ করে কি করে, রোমান্টিকতার বিরোধিতা করার, ঠিক আছে। উনি বিখ্যাত তার কিছু নোবেলের জন্য, তার মধ্যে উল্লেখযোগ্য একটা নোবেল হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস, যেখানে ডার্সি এবং এলিজাবেথ বেনের দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল। প্রাইড এন্ড প্রেজুডিস, ওনার সাথে ছিল ওনার আরেকটা এরকম গুরুত্বপূর্ণ লেখা ছিল লাভ এন্ড ফ্রেন্ডশিপ, আর একটা ছিল কি সেন্স এন্ড সেন্সিবিলিটি। এছাড়া তার ছিল একটা অসমাপ্ত উপন্যাস সেন্ডিটন, এগুলি দরকার নেই তাই বলছি না, এই তিনটা মনে রাখলেই চলবে, প্রাইড এন্ড প্রেজুডিস, সেন্স এন্ড সেন্সিবিলিটি, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, হু ইজ নট এ রোমান্টিক পয়েট, নিচের কে রোমান্টিক পয়েট নয়? এসটি কলের যে নাম বলেছি রোমান্টিক যুগের, এই যে নট শব্দটা খেয়াল করেন, পরীক্ষার হলে কিন্তু এসব নট আপনাদের চোখে পড়ে না, দেখে কি করবেন, রোমান্টিক পয়েট দেখে এই যে এসটি কলেজ বা পিবি শেলি দেখে বৃত্ত ভরাট করে দিবেন, এগুলি করা যাবে না, ঠান্ডা মাথায় দেখতে হবে। তাহলে হু ইজ নট এ রোমান্টিক পয়েট, কে রোমান্টিক পয়েট নয়? এসটি কলেজ আমরা জানি রোমান্টিক, জন কিটস এতক্ষণ ওনাকে নিয়ে কথা বলছে, রোমান্টিকের রাইটার কবি, পিবি শেলিও রোমান্টিকের কবি, আছে টি.এস. এলিয়ট, উনি হচ্ছে মডার্ন যুগের, থমাস স্টার্নস এলিয়ট, ফুল নেম কি, থমাস স্টার্নস, ঠিক আছে, এলিয়ট, উনি হচ্ছে মডার্ন যুগের রাইটার, তাই উনি হচ্ছে নয়, এটাই হবে অ্যান্সার, ওকে।
তারপর এখানে কি বলছে দেখেন, হু ইজ নট এ রোমান্টিক পয়েট। আবার এখানে বলছে কি রোমান্টিক পয়েট না, একটু আগে বললাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিকের, তারপর পিবি শেলি, অবশ্যই শেলিও রোমান্টিকের, কিটস রোমান্টিকের, এখানে আছে ব্রাউনিং, ব্রাউনিং বলতে রবার্ট ব্রাউনিং, উনি হচ্ছে ভিক্টোরিয়ান যুগের কবি। কোন যুগের কবি ভাই? ভিক্টোরিয়ান যুগের কবি হচ্ছে এই হচ্ছে রবার্ট ব্রাউনিং, ঠিক আছে। এরপরে দেখেন অ্যাকর্ডিং টু মোস্ট অফ দ্য ক্রিটিক হু ইজ নট এ রোমান্টিক পয়েট। একটু আগে আমরা বললাম টি.এস. এলিয়ট হচ্ছে মডার্ন যুগের রাইটার, উনি হচ্ছে মডার্নের রাইটার। তার মানে কি হু ইজ নট, এই নট শব্দটা খেয়াল করবেন, উনি হচ্ছে থমাস স্টার্স এলিয়ট। উনি কিন্তু তার বিখ্যাত একটা কবিতা আছে দ্য ওয়েস্টল্যান্ড, এটার জন্য কিন্তু উনি মূলত বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন ওয়ান অফ দ্য ফোর মেনশন বিলো ইজ নট এ পয়েট অফ রোমান্টিক এজ। এই যে কে রোমান্টিক যুগের কবি নয়? উইলিয়াম ব্ল্যাক। এইখানে আপনারা যে সবচেয়ে ভুল করেন, বিভিন্ন বাজারের বইতে দেখবেন উইলিয়াম ব্লেককে আপনার হচ্ছে রোমান্টিক যুগের কবি বলা হয়, এটা করা যাবে না। উনি হচ্ছে রোমান্টিক যুগের অগ্রদূত, ইংলিশে বলা হয় প্রিকারসার অফ রোমান্টিক পিরিয়ড। কি বলা হয়? প্রিকারসার অফ রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক যুগের অগ্রদূত হচ্ছে এই উইলিয়াম ব্ল্যাক, বুঝতে পারছে? বাট রোমান্টিক যুগের সূচনা করা হচ্ছে আমাদের এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেরিজ 1798 সালে লিরিক্যাল ব্যালাড প্রতিষ্ঠার মাধ্যমে। দেখেন কোশ্চেনটা কি বলছে, ইজ নট এ পয়েট অফ রোমান্টিক এজ উইলিয়াম ব্ল্যাক। বাজারের বিভিন্ন বইয়ে দেখবেন উইলিয়াম ব্ল্যাককে রোমান্টিক যুগে ঢুকিয়ে দিচ্ছে। উইলিয়াম ব্ল্যাক হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে দ্য এজ অফ সেন্সিবিলিটি রাইটার। কোন যুগে? দ্য এজ অফ সেন্সিবিলিটি, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে, ঠিক আছে। তারপর দেখেন ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড কোন সেঞ্চুরি? ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 সালে শুরু হয়, 1901 সালে শেষ হয়। কত সালে শুরু হয়? 1832। যেহেতু এটা 1832, তা 1832 মানে এটা কোন সেঞ্চুরি? সেঞ্চুরিতে এক ধাপ পর পিছায় বলতে হয়, তাহলে এটা হচ্ছে 19th সেঞ্চুরি। ক্লিয়ার? তারপরে দেখেন দ্য ভিক্টোরিয়ান এজ ইজ নেমড আফটার। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডটা কার নামে শুরু হয়? কুইন ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া থেকে ভিক্টোরিয়ান, ঠিক আছে, খেয়াল রাখবো। ভিক্টোরিয়ান কপারফিল্ড, ঠিক আছে, ইজ অ্যান্ড হ্যাজ নোবেল ভিক্টোরিয়ান। এটা ভিক্টোরিয়ান কবে? এটা হবে ডেভিড কপারফিল্ড। এটা হবে কি, এটা ভুল আছে, সরি। এটা হচ্ছে কি ডেভিড কপারফিল্ড। কি হবে? এটা লেখা হচ্ছে ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্সের। কার লেখা? চার্লস ডিকেন্সের। এটা হচ্ছে কোন যুগের উপন্যাস? এই ভিক্টোরিয়ান যুগের উপন্যাস। এটা ছিল তার একটা অটোবায়োগ্রাফি। ডেভিড কপারফিল্ড তার কি ছিল? অটোবায়োগ্রাফি। তারপর দেখেন হোয়াট পিরিয়ড ডাজ দ্য পয়েট আলফ্রেড টেনিসন বিলং টু। এই আলফ্রেড টেনিসন কোন যুগের রাইটার? ভিক্টোরিয়ান যুগের রাইটার, ঠিক আছে। কোন যুগের? ভিক্টোরিয়ান যুগের। হু ইজ দ্য পয়েট অফ ভিক্টোরিয়ান এজ। তাহলে ভিক্টোরিয়ান যুগের কবিকে? ম্যাথিউ আর্নল্ড। একটু আগে আমরা পড়ছি উইলিয়াম শেক্সপিয়ার, উনি হচ্ছে এলিজাবেথানের রাইটার। ওয়াল্ট হুইটম্যান, উনি হচ্ছে মডার্ন যুগের রাইটার। তারপর হচ্ছে আপনার এটাকে কে? জন কিটস, ঠিক আছে। এই সরি, ওয়াল্ট হুইটম্যান হচ্ছে ভিক্টোরিয়ান যুগের, আর এখানে জন কিটস হচ্ছে আপনার কি রোমান্টিক যুগের। তার মানে ম্যাথিউ আর্নল্ড হচ্ছে ভিক্টোরিয়ান যুগের। ভিক্টোরিয়ান কবি হচ্ছে এই যে উপরে একজন আলফ্রেড টেনিসন, তারপর হচ্ছে আপনার কি ম্যাথিউ আর্নল্ড, আর একটু আগে বললাম না এই রবার্ট ব্রাউনিং, কোথায় জানি বললাম আমরা, এই যে ব্রাউনিং। এরা হচ্ছে তিনজন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের। তিনজন কারা? রবার্ট ব্রাউনিং হচ্ছে, এই যে রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের, আলফ্রেড টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের, ম্যাথিউ আর্নল্ডও হচ্ছে ভিক্টোরিয়ান যুগের। এখন বলছে হুইচ নট আ ভিক্টোরিয়ান পিরিয়ড। নট মানে কে না ভিক্টোরিয়ানের? সেটা হচ্ছে আলেকজান্ডার পপ। এই আলেকজান্ডার পপ হচ্ছে অগাস্টান পিরিয়ডের, মানে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে ভাগ আছে তার 2 নম্বর ভাগটা, মানে সেকেন্ড ভাগটা হচ্ছে কি অগাস্টান পিরিয়ড। সেই অগাস্টান পিরিয়ডের কবি হচ্ছে আমাদের আলেকজান্ডার পপ, যাকে বলা হয় মক হিরোইক পয়েট। যাকে কি বলা হয়? মক হিরোইক পয়েট। তারপর দেখেন হুইচ নট এ ভিক্টোরিয়ান পিরিয়ড। এখানে আবার বলছে যে নট। তাহলে নট কে? একটু আগে বললাম টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান, এলিজাবেথেন ভিক্টোরিয়ান, ম্যাথিউ আর্নল্ডও ভিক্টোরিয়ান। তাহলে এমিলি ডিকিনসন উনি হচ্ছে নট। নট মানে কি উনি ভিক্টোরিয়ান যুগের কবি নয়। আবার বলছে হুইচ কল্ড এন অপটিমিস্ট। ভিক্টোরিয়ান যুগের আশাবাদী কবি কাকে বলা হয়? অপটিমিস্টিক পয়েট। সেটা হচ্ছে আমাদেরকে রবার্ট ব্রাউনিং। কে? এটা আমাদের রবার্ট ব্রাউনিং, বুঝতে পারছে? রবার্ট ব্রাউনিং। ওকে, এই পর্যন্ত কেউ অনেকে সবাইকে মোটামুটি বুঝতে পারছে কথাগুলি? টেনে টেনে পড়াচ্ছি কারণ কোশ্চেন অনেকগুলি, একদিন এক একটা পাঠ করে শেষ করার টার্গেট। জর্জ এলিয়ট ইজ এ নোবেলিস্ট। নোবেলিস্ট অফ জর্জ এলিয়ট আসলে কোন জায়গার নোবেলিস্ট? উনি হচ্ছে 19th সেঞ্চুরির। উনি হচ্ছে কি 19th সেঞ্চুরির। আর সবাই একটু শেয়ার করে দিবেন, এক একজনে 2টা 3টা করে শেয়ার করেন যাতে বাধ্য হয় সবার কাছে এটা পৌঁছাতে, হ্যাঁ। কারণ যত মানুষ দেখবে ক্লাস নেওয়ার ইন্সপিরেশন তত বাড়ে, বুঝতে পারছেন আর কি। তারপর দেখেন হুইচ নট ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড এখানে কে না?
একটু আগে বললাম টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ানের, ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ানের, আর ম্যাথিউ আর্নল্ড ভিক্টোরিয়ান। তাহলে চসার হচ্ছে নট ভিক্টোরিয়ান, চসার হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, চসারের যুগই তো আলাদা মিডল ইংলিশ পিরিয়ডের। ঠিক আছে, ওয়ান অফ দা ফোর মেনশন বিল ইজ নট এ নোবেলিস্ট অফ ভিক্টোরিয়ান। তাহলে এখানে কে ভিক্টোরিয়ানের নোবেলিস্ট নয়? চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ানের যুগের। দেখছেন কোশ্চেনগুলি কিভাবে আসে? জর্জ এলিয়ট, হ্যাঁ, মেরিয়ান ইভান যার রিয়েল নাম, ভিক্টোরিয়ান যুগের। থমাস হার্ডি, ঠিক আছে, উনি হচ্ছে কি ভিক্টোরিয়ান যুগের। তারপরে উনিও ভিক্টোরিয়ান যুগের, বুঝতে পারছেন? থমাস হার্ডিও হচ্ছে কি ভিক্টোরিয়ান যুগের। তাহলে এখানে কি জেমস জয়েস যিনি আছেন উনি ভিক্টোরিয়ান যুগের নয়, এটা একটু আমরা খেয়াল রাখবো। তারপর দেখেন হুইচ অফ দ্য ফলোইং এজেস ইন লিটারেরি হিস্ট্রি ইজ দ্য লেটেস্ট। লেটেস্ট মানে কি? এখানে চারটা অপশন দিয়েছে, চারটা অপশনের মধ্যে কোনটা আপডেটেড? তাহলে অ্যাংলো সেকশন হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, রেনেসাঁ হচ্ছে অ্যাংলো সেকশনের পরেরটা, রোমান্টিক হচ্ছে কি 1798 সালে শুরু হয়, আর ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয় 1832 সালে। তার মানে এখানে কি বলছে যে লেটেস্টটা কোনটা, মানে সবচেয়ে কাছাকাছি কোনটা, যেটা সবার কাছ থেকে এগিয়ে আছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ, 1832 সালে শুরু। কোশ্চেন প্যাটার্ন কিভাবে হয় খেয়াল করছেন? এগুলো একটু ভালো মতো দেখবেন। তারপর দেখেন 20th সেঞ্চুরি পোয়েটস ইজ, তাহলে কাকে 20th সেঞ্চুরি পোয়েটস বলা হয়? এটা হচ্ছে টি.এস. এলিয়ট, থমাস স্টার্নস এলিয়ট। কারণ এই টি.এস. এলিয়ট হচ্ছে মডার্ন যুগের রাইটার। মডার্ন যুগকে আমরা জানি এই 1901 সালে শুরু হয়, 1936 বা 1939 সালে শেষ হয়। সেই মডার্ন যুগকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। সেই জর্জিয়ান পিরিয়ডের কবি হচ্ছে বা রাইটার হচ্ছে আমাদের টি.এস. এলিয়ট। উনি যেহেতু 1901 সালে মডার্ন, তাই এটা হচ্ছে উনি 20th সেঞ্চুরি লোক। ঠিক আছে, জন ডান 20th সেঞ্চুরির না। ঠিক আছে, উনি হচ্ছে জন ডান হচ্ছে আপনার এটাকে কি বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ডের, জন কিটস হচ্ছে রোমান্টিক পিরিয়ডের, টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের পিরিয়ড। ঠিক আছে, তারপর দেখেন টি.এস. এলিয়ট ইজ এ কি মডার্ন পয়েট। মাত্রই বললাম টি.এস. এলিয়ট হচ্ছে মডার্নের, এই মডার্নের কারণে উনি 20th সেঞ্চুরির। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং এজেস ইন লিটারেরি হিস্ট্রি ইজ দ্য লেটেস্ট। তাহলে এই চারটার মধ্যে আবার লেটেস্ট কোনটা, মানে সবচেয়ে কাছাকাছি কোনটা আছে চারটার মধ্যে? তাহলে একটা আছে কোনটা দেখেন, অগাস্টান পিরিয়ড। ঠিক আছে, ভিক্টোরিয়ান পিরিয়ড। অগাস্টান পিরিয়ড শুরু হয় আপনার হচ্ছে কত 1700 থেকে 1745। ভিক্টোরিয়ান হচ্ছে আপনার কত 1832 থেকে 1901। জর্জিয়ান পিরিয়ড, জর্জিয়ান হচ্ছে আপনার হচ্ছে 1910 থেকে 1936, 1910 থেকে। আর রেস্টোরেশন হচ্ছে 1660 থেকে। এটা হচ্ছে 1910, তার মানে এটাই হচ্ছে লেটেস্ট, এই জন্য এটা হবে অ্যান্সার। তারপরে দেখেন হু ইজ আ মডার্ন নোবেলিস্ট। ডি.এইচ. লরেন্স, এর আগেও বলেছে ডি.এইচ. লরেন্স মডার্ন। জর্জ বার্নার্ড শো, ঠিক আছে, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শো। হ্যাঁ, তারপর এটাকে কি বলছে মিলার, ইবসেন, ডি.এইচ. লরেন্স। ঠিক আছে, একটু আগে এগুলি নিয়ে কথা বলছে। লাস্ট পোস্ট মডার্ন এখনো ক্লাস হয়নি ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে। লাস্ট পোস্ট ভিক্টোরিয়ান পিরিয়ড তো আপনাদের কালকে সকালে নিব, মেরাজ বললাম না, সেই পর নিব, সেই পর আজকে যতটুকু গেছে রোমান্টিক, ভিক্টোরিয়ান এটা পরে নিব। আর পোস্ট মডার্ন এখনো ক্লাস হয়নি, পোস্ট মডার্ন হয়ে গেছে। পোস্ট মডার্ন একটু দেখেন, পোস্ট মডার্ন ক্লাস হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, আপনার সাদা শার্ট পরা চেক চেক সাদা গুডলি গুলি এটা শার্ট পরা ক্লাসটা নিয়েছিলাম। হ্যাঁ, আর কি দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ মডার্ন উইথ টি.এস. এলিয়ট, হুইচ নট এ মডার্ন পয়েট। কে মডার্ন পয়েট নয়? জন কিটস। আর গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট কাকে বলা হয়? গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, ফাটাফাটি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জর্জ বার্নার্ড শো। ঠিক আছে, জর্জ বার্নার্ড শো 1856 সালে জন্মগ্রহণ করে, উনি 1950 সালে মারা যান। উনার হচ্ছে ছদ্মনাম হচ্ছে লি, এবং 1925 সালে উনি কি পান? নোবেল পুরস্কার পান। ফাইন্ড দ্য অড ম্যান আউট। এন্ড অড ম্যান আউট বলতে যে এই টাইপের কোশ্চেন হলে কিভাবে অ্যান্সার করবেন দেখেন, কিভাবে অ্যান্সার করবেন। ফাইন্ড দ্য অড ম্যান আউট, দেখেন এই যে জর্জ এলিয়ট, ঠিক আছে, জর্জ এলিয়ট, জোসেফ কনরেড উনি মডার্ন যুগের রাইটার দেখেন, জেমস জয়েস মডার্ন যুগের রাইটার, থমাস হার্ডি, ঠিক আছে, থমাস হার্ডি মডার্ন যুগের রাইটার। তাহলে এখানে বাকি রইল কে? জর্জ এলিয়ট। তার মানে সবাই মডার্ন, একজন মডার্ন ছাড়া, এই জন্য উনি হচ্ছে অড ম্যান আউট, একটু ব্যতিক্রম। ইউনিভার্সিটি উইটস হচ্ছে কারা? ঠিক আছে, ইউনিভার্সিটি উইটস এই যাবৎকাল দেখা গেছে 6 জন, বা সবসময় দেখা হচ্ছে কি 7 জন। তাহলে এই 7 জনের মধ্যে একটা আছে আপনার, প্রথমটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো, তারপর হচ্ছে থমাস কিড, থমাস নেশে, থমাস তারপর হচ্ছে থমাস লস, জন লিলি, জর্জ পেলে, রবার্ট গ্রিন। এই 7 নম্বরে যে রবার্ট গ্রিন উনি হচ্ছে ইউনিভার্সিটি উইটস।
এরপর দেখেন হুইচ অফ দ্য ফলোইং ক্রোনোলজিক্যালি ইন অর্ডার, তাহলে এখানে কোন সিস্টেমে এখানে জিনিসটা দেওয়া আছে, মানে হচ্ছে ছোট থেকে বড়। যেমন চষার হচ্ছে আগের মানুষ, ছোট বলতে আগের থেকে আস্তে আস্তে কি আপনার হচ্ছে বড় পর্যায়ে, তাহলে চষার। তারপর হচ্ছে রেসপন্সন, এটা হবে স্পেন্সার, SPENSER, ঠিক আছে, স্পেন্সার। উনার বড় হচ্ছে আবার উনি, তারপর হচ্ছে শেলি, তারপর হচ্ছে সোয়ানবার। বুঝতে পারছেন? এই প্রথমটা বি নাম্বার দেখেন, শেক্সপিয়ার হচ্ছে 1564 সালে, চষার হচ্ছে আবার কত 1340 সালে জন্ম। আবার আছে জর্জ এলিয়ট, তারপর জন ডান। মানে এগুলি ক্রনিক্যালি মানে সাজানো নাই, এখানে একটা ছোট, তারপরে বড়, আবার বেশি বড়, আবার কি ছোট। আবার এখানে কি করছে, ছোট, তার চাইতে বড় এটা, তার চাইতে বড় শেলি, শেলির বড় আবার সোয়াইনবার্গ, মানে যুগের সাথে সাথে যেটা বড় আছে, এটা হচ্ছে ক্রোনোলজিক্যালি ইন অর্ডার। ঠিক আছে, তাহলে আজকে এখানে যে টপিকের উপর ক্লাস নিয়েছি এটা হচ্ছে কি লিটারেচার, মানে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এখান থেকে যত টাইপের কোশ্চেন আসে সব এই 63টা যে সলভ করে দিছে 63টার মধ্যেই পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এর বাইরে থেকে কোশ্চেন আসবে নয়কারে না, এইখান থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসবে। তারপর আস্তে আস্তে এরকম করে দেখাবো। যারা এখন ক্লাস করতেছেন তারা তো করতেছেন। জি স্যার, চেক করলাম 11 নং ক্লাসে পোস্ট মডার্ন ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার খেয়াল হয়েছে, সাদা শার্ট পরে, খেয়াল রেখেন। ঠিক আছে, আজকে হচ্ছে আপনাদের কয়টা এখানে 63টা কোশ্চেন সলভ করা হয়ে গেছে। ঠিক আছে, এই যে 63টা কোশ্চেন সলভ করা হয়ে গেছে। এইটা আবার কি করবেন, খালি মোবাইলটা চালু করে, ঠিক আছে, কানে হেডফোন থাকুক বা না থাকুক, চালু করে কথাগুলি শুনবেন, দেখবেন কথা শুনলেও অনেক কিছু মনে থাকে। বুঝতে পারছেন? আর আপনারা যারা ক্লাস করছেন এটা শেয়ার করবেন, এবং পরে যারা ক্লাসটা করবেন আমি আশা করব সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে সর্বোচ্চ পর্যায়ে পর্যায়ে এটা সবাই মিলে এটা পৌঁছাতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই উদ্যোগটা কেমন হয়েছে, কোশ্চেন সলভিং ক্লাসের এই উদ্যোগটা যে নিয়েছে এটা কেমন হয়েছে এটা একটু জানাবেন সবাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি লার্নিং।